সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি গ্রামীণফোন আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা। স্বাগত জানাচ্ছি আপনাকে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে মুশফিকের চ্যালেঞ্জ, সহজেই টপকে গেল ভারত, আর সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অসৎ উদ্দেশ্য ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন ফের ভোট লড়াইয়ে দুই দল, জঙ্গিরা পালিয়েছিল পুলিশি ব্যর্থতায়। মানব জমিন, শঙ্কা আতঙ্কের ভোট আজ, কারচুপি হলে কঠোর কর্মসূচি বিএনপি। আমাদের সময়ে অর্ধেক গ্রাম বাংলা বিদ্যুৎ শূন্য, আশা জাগা নিয়ে হার। জায়জা দিন দ্বিতীয় পর্বে আজ 115 উপজেলায় ভোট উৎসব, আর ভুল নয়, এবার সতর্কভাবে পথ চলবে বিএনপি। মানব কণ্ঠ, শিগগিরই আন্দোলনে ফিরতে চায় বিএনপি, বাংলাদেশকে হারিয়ে জয় শুরু ভারতের। নয়া দিগন্ত, বিগ স্কোরেও ঠেকানো গেল না ভারতকে, সংখ্যার মধ্যেও দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন আজ। ইনকিলাব, ভোটের জন্য প্রস্তুত 115 উপজেলা, ভারতের আন্তঃনদী সংযোগ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। ভোরের কাগজ, 115 উপজেলায় ভোট আজ, ভোটাধিকারহরণের প্রয়াস ব্যর্থ হয়েছে। দিনকাল, আজ 115 উপজেলায় নির্বাচন, ফলাফল কুক্ষিগত করতে বিএনপি প্রার্থীদের হয়রানি করা হচ্ছে রিজভি। বণিক বার্তা, স্নাতক ডিগ্রিধারী 47 বেকার, মুশফিকের সেঞ্চুরি জয় এনে দিতে পারল না। অর্থনীতি প্রতিদিন, কৃষি ঋণের নির্দেশনা মানছে না ব্যাংক, 115 উপজেলায় ভোট যুদ্ধ আজ। দৈনিক সংগ্রাম, আজ 115 উপজেলায় ভোট, কৃষিতে বিনিয়োগ না করায় 8 ব্যাংকের নতুন শাখা খোলায় নিষেধাজ্ঞা আসছে। ভোরের ডাক, পররাষ্ট্রে ফিরলেন মাহমুদ আলী, হিরু পানি, পরিবেশ জ্যাকব, পোলিও মুক্ত স্বীকৃতির পথে বাংলাদেশ। আলোকিত বাংলাদেশ, টান টান উত্তেজনা, গর্জনেও বিজয় এলো না। বর্তমান দৃষ্টি আবার ছাত্র শিবিরে, মুশফিকের সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলাদেশ। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ডেথ রো প্রিজনার্স কানেক্টেড টু ফোনস। Financial Express, foreign aid commitments down by 41% in July, January. আজকের দিনে যে খবর সেটা হচ্ছে যে কয়েক ঘন্টা পরেই কিন্তু 115টি উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে। এর আগে নির্বাচনের অবস্থা তো আপনি জানেন। তো সেটা নিয়ে নানা ধরনের আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে। এটা নির্বাচনের সময় অবশ্য হয়। তো বিরোধী বিএনপি বলছে যে কারচুপির চেষ্টা হচ্ছে। পত্রিকাগুলোতেও আপনি যে শিরোনামগুলো পড়লেন তাতে কিছু কিছু পত্রিকার শিরোনামে এই বিষয়টি আছে। দেখেন, উপজেলা নির্বাচন গত 5 জানুয়ারির একটি নির্বাচন, এবং সেই নির্বাচনটি কোন পরিবেশের মধ্য দিয়ে হয়েছে এবং জনগণ যে ভোট দিতে যায়নি, এটি দেশে এবং বিদেশে সর্বমহলেই মোটামুটিভাবে স্বীকৃত। সেই আলোচনায় যাচ্ছি না। তারপরেই একটু আকস্মিকভাবেই যে উপজেলা নির্বাচনের আয়োজন করা, এবং প্রথম পর্যায়ের যে নির্বাচন, প্রথম ধাপের যে নির্বাচন, এবং সেই নির্বাচনে যদিও বলা হচ্ছে অপ্রত্যাশিত, কিন্তু বিষয়টি অপ্রত্যাশিত নয়। আমার কাছে মনে হয়েছে যে অপ্রত্যাশিত নয়। সরকারি দল যা ধারণা করেছিল, ফলাফল তার চেয়ে অনেক খারাপ হয়েছে তাদের জন্য। অর্থাৎ বিজয় তারা হতে পারেনি, তারা যেটা প্রত্যাশা করেছিল। কিন্তু এইখানে সরকারের একটি সাফল্য ছিল এই জায়গাটিতে, যদিও নির্বাচন কমিশন করে, কিন্তু বাংলাদেশের মতো দেশে আসলে শেষ পর্যন্ত সরকারের কি মনোভাব থাকে তার উপরেই নির্ভর করে নির্বাচন সুষ্ঠু হলো না নিরপেক্ষ হলো। সেই কারণে আমি আমাদের নির্বাচন কমিশনের চেয়ে আমি সরকারকে বেশি দিচ্ছি যে নির্বাচনটি মোটামুটিভাবে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। এটি সরকারের জন্য একটি সাফল্যের ব্যাপার ছিল। এই ধারাবাহিকতায় এখন দ্বিতীয় পর্যায়ের নির্বাচন হতে যাচ্ছে। 115টি উপজেলায় প্রায় 2 কোটি মতো ভোটার এখানে ভোট দিবে। সাধারণত দেখা যায় যে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি নানা কারণে একটু কম বেশি যাই হোক না কেন, কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনে মোটামুটিভাবে একটা বড় সংখ্যক মানুষ ভোট দেয়। তো সেই ভোট যদি দেয় এবং প্রথম ধাপের নির্বাচনের ফলাফল যেহেতু সরকার মনে করছে যে তাদের অনুকূলে, মনে করছেন এটা তাদের অনুকূলে যায়নি, এই কারণে দ্বিতীয় ধাপের যে নির্বাচন 115টি উপজেলার মধ্যে, এই 115টি উপজেলা এখন সরকার জিততে চায়। এখন জিততে একটি সরকার বলতে আওয়ামী লীগ জিততে চায়। এখন জিততে চাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। একটি রাজনৈতিক দল বিজয়ী হতে চাইবে, বিএনপিও বিজয়ী হতে চাইবে, আওয়ামী লীগও বিজয়ী হতে চাইবে। এখন এই বিজয়ী হতে চায় সরকার, যখন বিজয়ী হতে চায় তখন এক ধরনের আশঙ্কা তৈরি হয়, এবং সরকারের কিছু কার্যক্রমে সেই আশঙ্কাটা আরেকটু গভীর হয়। কার্যক্রম বলতে বিএনপির কিছু নেতা কর্মীকে গ্রেপ্তার করা, যারা সদ্য নির্বাচিত হয়েছেন তাদের গ্রেপ্তার করা, যারা নির্বাচনে পদপ্রার্থী হচ্ছেন তারা এলাকায় থাকতে না পারা, হয়তো তাদের নামে মামলা আছে, কিন্তু সেই মামলার প্রেক্ষিতে পুলিশি অ্যাকশন, এবং সেই অ্যাকশনটি
মূলত এই নির্বাচনকে কেন্দ্র করে। তো সেই ঘটনাগুলোর আর বিভিন্ন জায়গাতে নির্বাচনের আগের দিন দলীয় পরিস্থিতি আছে এরকম বিবেচনা নিয়ে নির্বাচনী কর্মকর্তাদের সরিয়ে দেয়া বা বদলি করা, যাই হোক না কেন, এই ঘটনাগুলোর প্রেক্ষিতে এক ধরনের জনমনে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। বিএনপি সেই প্রতিক্রিয়াটি ব্যক্ত করেছে যে কারচুপির একটি আশঙ্কা করছে তারা। তবে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে সরকার 5 জানুয়ারির যে ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, দেশ পরিচালনা করছে, এমনিতেই সে যথেষ্ট নাজুক অবস্থাতে আছে দেশে বিদেশে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করতে চাইবো যে মোটামুটিভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সরকার কোনো ক্রমেই ভুল করেও নির্বাচনকে প্রভাবিত করার দিকে যাবেন না, এবং সেটা যদি যান, আমি বিশ্বাস করি যে যাবেন না, কিন্তু যদি যান তাহলে আসলে সরকার হয়তো বা আওয়ামী লীগ হয়তো কিছু বেশি জায়গাতে বিজয়ী হয়তো হতে পারবে, সেটা যদি প্রভাব বিস্তার করার চেষ্টা করেন, কিন্তু শেষ বিচারে গিয়ে আওয়ামী লীগ আসলে আরো বড় রকমের ক্ষতি বা আরো বড় রকমের প্রতিকূল অবস্থার মধ্যেই পড়বে আমার ধারণা। মানে নির্বাচন সুষ্ঠু হলে একরকম হতে পারে, আর যদি নির্বাচন যদি অন্যরকম হয় তাইলে এখানে আওয়ামী লীগের আসলে দুই দিক থেকেই বিপদ আছে। নির্বাচন যদি সুষ্ঠু হয় এবং সেই সুষ্ঠু নির্বাচনে যদি প্রথম ধাপের যে নির্বাচন হয়েছে সেই একই রকমের ফলাফল যদি হয়, অর্থাৎ বিরোধী দল যদি বেশি জায়গাতে জিতে যায়, যেরকম দিনাজপুর মাননীয় প্রধানমন্ত্রীর যে আসন, সেই পীরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর যে আসন, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় যে জায়গার আওয়ামী লীগের সদস্য, সেই জায়গাতে যখন আওয়ামী লীগ পরাজিত হয়, আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হয়, বিএনপি প্রার্থী বিজয়ী হয়, সুতরাং সাধারণভাবে জনমতের একটি প্রতিফলন বোঝা যায় সারা দেশের। তো এখন সরকারের বা আওয়ামী লীগের বিপদ দুদিকেই বিপদ এই কারণে যে প্রথম ধাপে যে ফলাফল হয়েছে একই রকমের ফলাফল যদি হয়, তাহলে পরবর্তীতে যে সরকার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটি চাঙ্গা হবার ক্ষেত্রে এই উপজেলা চেয়ারম্যান বা স্থানীয় সরকার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকার এরকম একটি রিস্ক নিতে চায় না। আর নির্বাচন যদি প্রভাব বিস্তার করে সরকার যদি বিজয়ী হতে চায়, তাহলে জাতীয়ভাবে তো বটেই, আন্তর্জাতিকভাবেও যে দলীয় সরকারের অধীনে আসলে কোনো নির্বাচনই হয় না, এরকম একটি দায়ভার আবার সরকারকে নিতে হবে। মানে বিপদের মাত্রা কোন দিকে বেশি? বিপদের মাত্রা আমি মনে করি যে নির্বাচনটি যদি সুষ্ঠুভাবে করতে দেয়া যায় এবং তার প্রেক্ষিতে ফলাফল যাই হোক না কেন সরকারের পক্ষে যদি নাও আসে, তবুও সরকারের জন্য এক ধরনের মুখ রক্ষার ব্যাপার হবে যে আমরা নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করিনি, প্রভাব বিস্তার করতে পারতাম কিন্তু করিনি। এটি সরকারের জন্য তুলনামূলক বিচারে অনেক ভালো ব্যাপার। ওদিকে আপনি জানেন যে 3 জন জঙ্গি জেএমবির তারা আপনার ঢাকাতে অনেক ত্রিশালে নিয়ে যাওয়ার পথে 3 জন পালিয়ে যায় এবং একজন ধরা পড়ে এবং একজনকে হত্যা করা হয় পরে, যেভাবে ক্রস ফায়ারে অথবা বন্দুকযুদ্ধে নিহত হয়। এই ব্যাপারটা তদন্ত কমিটি হয়েছিল। তদন্ত কমিটির যে প্রাইমারি রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে জঙ্গিরা পালিয়েছিল পুলিশের ব্যর্থতায়। তো এইরকম হাই প্রোফাইল 3 জন জঙ্গিকে এই এত কম সংখ্যক নিরাপত্তা, এইভাবে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার পিছনে বা পুলিশের ব্যর্থতা, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, পুরো ব্যাপারটি যে ঘটনাটি ঘটেছে সেই পুরো ব্যাপারটির মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে। কেন তাদেরকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, নিয়ে যাওয়ার ক্ষেত্রে কেন নিরাপত্তা ব্যবস্থা ছিল না, কেন তারা মোবাইল ফোনে কথা বলতে পারছিল, পুলিশের মোবাইল ফোন কেন তারা ব্যবহার করতে পারছিল, ব্যবহার করা 3 জন পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে ছিনতাই করে নিয়ে যাওয়া হলো, একজন গ্রেপ্তার হলো, সে তাকে আবার ক্রস ফায়ারের নামে হত্যা করা হলো, প্রকৃত ঘটনা জানা গেল না, বড় রকমের প্রশ্ন ছিল। আপনি যে তদন্ত কমিটির কথা বললেন, তদন্ত কমিটির আগে পত্রিকার রিপোর্টে, আপনার পত্রিকা মানবজমিন সহ সব পত্রিকাতে লেখা হয়েছে যে পুলিশ ব্যর্থতার কথা। তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে সেই বিষয়টি প্রমাণ হয়েছে, তদন্তের পুলিশি ব্যর্থতা, গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, এই প্রসঙ্গগুলো আলোচনা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে একটি ঘটনা ঘটে গেছে, সেটির এক ধরনের ব্যর্থতা, সেই ব্যর্থতাটি অনুসন্ধান হওয়া দরকার। তার চেয়েও বড় ব্যাপার যে এই ঘটনাটি কি করে ঘটলো, এই ঘটনার সঙ্গে কারা সম্পৃক্ত ছিল, এটা কি সত্যি একটি বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এর পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে, বড় কোনো পরিকল্পনা আছে। বলা হচ্ছে যে অমুক জড়িত, বলা হচ্ছে যে অমুক জড়িত, বিএনপি জড়িত কিনা, অমুকে জড়িত কিনা। কেউ যদি জড়িত থেকে থাকে, কেউ না কেউ তো জড়িত বটেই, সেটা সঠিক তদন্তের মাধ্যমে, অনুসন্ধানের মাধ্যমে জনগণের সামনে আনা প্রয়োজন ছিল, সামনে এনে স্বচ্ছতার সঙ্গে সেটির বিচার করা প্রয়োজন ছিল, এবং বিচার করে যে রাজনৈতিক দল, যে ব্যক্তি
প্রশাসনের কেউ যদি হয়ে থাকেন, কারা কর্তৃপক্ষের কেউ যদি হয়ে থাকেন, পুলিশের কেউ যদি হয়ে থাকেন, কারো পরিকল্পনায় যদি হয়ে থাকে, তাহলে সেটা চিহ্নিত করা প্রয়োজন ছিল। এখন আপনি বলে দেবেন অমুক সামরিক অফিসার, তাকে বরখাস্ত করা হয়েছিল বা সে সামরিক বাহিনী থেকে গিয়ে এখন জেএমবি কে সংগঠিত করছে, হয়তো তথ্যটি সঠিক, কিন্তু আপনি যে প্রক্রিয়াতে বলছেন সেই প্রক্রিয়ার কথা জনগণ বিশ্বাস করবে না। জনগণ অনেক প্রশ্ন তৈরি করবে, সাধারণ মানুষ অনেক প্রশ্ন তৈরি করবে, যিনি কথা বলছেন তাকে নিয়ে প্রশ্ন তৈরি করবে। আপনি জঙ্গিকে ধরে ক্রসফায়ারের নামে হত্যা করে তারপরে যে গল্প বলছেন, ওই গল্প এখন আর মানুষ বিশ্বাস করছে না। একই গল্প একই গল্প একই গল্প, এই গল্প আর মানুষ বিশ্বাস করছে না। বলা হচ্ছে পুলিশ মারা গেলে কথা বলা হচ্ছে না, সন্ত্রাসী মারা গেলে কথা বলা হচ্ছে। বিষয়টি তা নয়, সন্ত্রাসীর কাজই সন্ত্রাস করা, পুলিশের কাজ, রাষ্ট্রের কাজ সন্ত্রাস করা নয়। অর্থাৎ জঙ্গি বিষয়টি এখন বাংলাদেশে এমন একটি জায়গাতে দাঁড়িয়েছে, হয় এই বিষয়টি খুব ছোট্ট ঘটনা, সেটা যদি না হয় এটি অনেক বড় ঘটনা। যদি বড় ঘটনা হয়ে থাকে তাহলে সেই বাঘাশিলের মতো জায়গাতে আমরা আছি। সেই জায়গা থেকে আমরা প্রতিদিন একটি করে ঘটনা আবিষ্কার করছি। আমরা মাঝে মধ্যেই রাজনীতিতে যখন অন্যান্য প্রসঙ্গ অনেক প্রবল থাকছে, তখন আমরা এক একটি ইস্যুকে সামনে আনছি, সামনে এনে একটি দিয়ে আরেকটিকে বাইপাস করার চেষ্টা করছি। অর্থাৎ হয়তো ঘটনাটি সত্যি, হয়তো ঘটনাটি ভয়াবহ, কিন্তু সাধারণ জনগণ সরকার যে ভাষায়, প্রশাসন যে ভাষায় কথা বলছে, সাধারণ জনগণ সেই ভাষা বিশ্বাস করছে না। এই যে বিশ্বাস করছে না, সন্দেহ, এটি আমি মনে করি একটি রাষ্ট্রের জন্য খুব মারাত্মক রকমের ক্ষতির কারণ। আপনি জানেন যে বিদ্যুৎ বিল নিয়ে চিৎকার করে লাভ নেই, এটা বলেছেন প্রধানমন্ত্রী সংসদে। তো আপনি জানেন যে বিদ্যুতের বিল বাড়ানো নিয়ে আবার কিছু শুনানি চলছে, ঠিক সেই মুহূর্তে এই কথাটা বলছেন। দেখেন, বিদ্যুতের বিল শুনানি চলছে বলতে, শুনানিটা একটি লোক দেখানো তামাশার ব্যাপার। বিদ্যুতের দাম যখন বাড়ানোর প্রক্রিয়ায় আমাদের এই যে সংস্থা আছেন, সেই সংস্থাটি একেবারেই ছোট জগন্নাথ। সরকার যখন দাম বাড়াতে চায় তাদেরকে দিয়ে একটি সাজানো নাটক তৈরি করে, নাটক তৈরি, সেখানে কিছু আলোচনা হয়, আলোচনার প্রেক্ষিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়। এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন এরকম একটি কথা বলেন, তখন সেই কথাটি নিয়ে আমাদের পক্ষে আলোচনা করাটাও একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে চিৎকার করবেন না। এই যে ভাষার ব্যবহার উনি করলেন, আসলে কারা চিৎকার করছেন? যারা বলছেন যে বিদ্যুতের দাম বাড়ানো যাবে না, তাদের যুক্তিটি কি? তাদের যুক্তি হচ্ছে বিদ্যুৎ নিয়ে বর্তমান সময়ে গত ৫-৭ বছরে, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই শুরু হয়েছিল, বিদ্যুৎ নিয়ে একটি ভয়াবহ রকমের অরাজকতা চলছে। রেন্টাল এবং কুইক রেন্টালের নামে রাষ্ট্রের শত শত, সত্যিকার শত শত নয়, কয়েক হাজার কোটি টাকার এক ধরনের লুটপাটের ব্যবস্থা করা হয়েছে। কিছু সংখ্যক মানুষকে লুটপাটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন যে বিদ্যুৎ ব্যবহার সাশ্রয় করে বিল কমান, বাংলাদেশের মানুষ এখন কিন্তু আর বিদ্যুৎ ওই যাচ্ছে তাই রকমের করে ব্যবহার করে না। প্রতিটি, এক ধনী থেকে শুরু করে একেবারে নিম্নবিত্তের মানুষ পর্যন্ত সবাই কিন্তু বিদ্যুৎ এখন হিসাব করে ব্যবহার করে, কারণ বিদ্যুতের মূল্য গত 5-6 বছরে 7-8 গুণ বেড়ে গেছে। এখন আর মানুষের ওই সুযোগ নেই বিদ্যুতের ওইভাবে ব্যবহার করার। মাননীয় প্রধানমন্ত্রী তারপরেও দেশের অভিভাবক হিসাবে তিনি জনগণকে এই আহ্বান জানাতেই পারেন যে বিদ্যুতের ব্যবহার পরিমিত করেন। কিন্তু জনগণ যে যারাই যে বিদ্যুৎ, যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন চিৎকার করছেন, তারা কি বলছেন? তারা বলছেন চুরি বন্ধ করেন, সিস্টেম লসের নামে যে চুরি আছে সেই চুরি বন্ধ করেন, কুইক রেন্টালের নামে যে ডাকাতি চলছে সেই ডাকাতি বন্ধ করেন। কুইক রেন্টালের নামে আপনি প্রতিদিন এই রেন্টাল এবং কুইক রেন্টাল কোম্পানিগুলোকে প্রতিদিন আপনি 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন না করার প্রেক্ষিতেও চুক্তির মারপ্যাচে শত শত কোটি টাকা এদেরকে প্রতিদিন বিল দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমার তথ্য না, এটা পিডিবির তথ্য। পিডিবির ওয়েবসাইটে গেলে এই তথ্যগুলো জানা যাবে। একটি কোম্পানি গত 1 মাসে 2 থেকে 3 দিন চালু ছিল, তাদেরকে প্রতিদিন 3-4 কোটি টাকা করে পে করা হয়েছে ক্যাপাসিটি ট্যাক্সের নামে। চুক্তি কুইক রেন্টাল এবং কুইক রেন্টাল করা হয়েছিল প্রথমে 3 বছরের জন্য, তখনই বলা হয়েছিল যে এটি এতদিনের জন্য করা প্রয়োজন নেই। এটা রেন্টাল এবং কুইক রেন্টাল হচ্ছে একটা যুদ্ধকালীন অবস্থার বিষয়, কিন্তু আপনি করলেন 3 বছরের জন্য। 3 বছর পরে এসে তারপরে সেটার মেয়াদ আবার 3 বছর বাড়াচ্ছেন, কোনটার মেয়াদ 15 বছর, কোনটার মেয়াদ 20 বছর। এটাকে একটা স্থায়ী রূপ দিয়ে দেওয়া হচ্ছে। এখন রেন্টাল বা কুইক রেন্টাল 14 টাকা ইউনিটের নামে বিদ্যুৎ কেনা হলেও এটি আসলে ওই ক্যাপাসিটি ট্যাক্সের জায়গাতে গেলে কোনো কোনো ক্ষেত্রে 1 ইউনিট বিদ্যুতের দাম 300, 400, 500, 600 টাকা পর্যন্ত পড়ে যাচ্ছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনগণকে আহ্বান জানাচ্ছেন যে আপনারা বিদ্যুৎ কম করে ব্যবহার করেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে স্মরণ করানোর জন্য, বিদ্যুৎ বিভাগকে স্মরণ করানোর জন্য যারা কথা বলছেন তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন চিৎকার করেন। তারা বলছেন চুরি বন্ধ করেন, তারা বলছেন সিস্টেম লস বন্ধ করেন, তারা বলছেন যে
বড় বড় পাওয়ার প্ল্যান্ট তৈরি করেন, বড় বড় পাওয়ার প্ল্যান্ট তৈরি করলে তাহলে সরকারের খরচ কমে যাবে। তারা বলছেন পিডিপির যে সরকারের যে পাওয়ার প্ল্যান্টগুলো, বড় পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে, 300, 400, 500, 600 কোটি টাকা খরচ করলে যে পাওয়ার প্ল্যান্ট তৈরি করলে যেখান থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ আসতে পারে, সেই পাওয়ার প্ল্যান্টগুলোকে ইচ্ছাকৃতভাবে রেন্টাল এবং কুইক রেন্টালকে সুযোগ দেওয়ার জন্য সেই পাওয়ার প্ল্যান্টগুলোকে আপনি বন্ধ করে রেখেছেন। এই বিষয়ে তো কোনো বক্তব্য নেই। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যটি আমার কাছে মনে হয় যে পর্যাপ্ত তথ্য ভিত্তিক নয়। তার কাছে যারা এই তথ্যগুলো পৌঁছাচ্ছেন, আমার ধারণা সঠিক তথ্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে না, যে কারণে তিনি এই কথাগুলো বলতে পারছেন। হ্যাঁ মর্তুজা, শেষ করবো। আমি শেষ করতে চাইছিলাম খেলা দিয়ে। আমার তো ধারণা ছিল, বিশ্বাস ছিল, আশা ছিল হয়তো বা নাটকীয় কোনো ফল পেয়ে যাব আমরা। যদিও গত শ্রীলঙ্কার সঙ্গে খেলার পরেও আমরা পাইনি, গতকাল তাই দেখলাম। জাস্ট সংক্ষিপ্ত আলোচনা। সংক্ষিপ্ত বলা একটি যে বাংলাদেশ সবকিছু মিলিয়ে বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু এই ফতুল্লার এই স্টেডিয়ামটির পিচ এমন, এটি আসলে এতটাই ব্যাটিং সহায়ক পিচ, সেই কিন্তু ভারতীয় বোলাররা কিন্তু বাংলাদেশেরও উইকেট ফেলতে পারেনি দীর্ঘ সময় পর্যন্ত। আমরাও ভারতের উইকেট ফেলতে পারিনি। প্রথম দিকে যদি কিছু উইকেট আমরা পেয়ে যেতে পারতাম তাহলে হয়তো বা ফলাফল এরকম হতো। তো যেহেতু 279 অনেক রান, আমরা প্রত্যাশা করেছিলাম যে হয়তো জিতবো, কিন্তু এটাই হচ্ছে এক ধরনের আবেগের প্রত্যাশা। কিন্তু এটা যদি যুক্তির প্রত্যাশা হতো তাহলে এই আশা করাটা একটু কঠিন ছিল, কারণ ভারতের মতো এত শক্তিশালী ব্যাটিং নির্ভর একটি দলের কাছে, এবং আমাদের বোলিং ভালো, কিন্তু তারপরেও আমাদের যে বোলিং, সেই বোলিং দিয়ে আসলে জেতার মতো অবস্থাতে আমি শুরু থেকেই মনে করেছিলাম যে আমরা নেই। তারপরেও আমি বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই যে তারা ভালো খেলেছে। মুশফিক অসাধারণভাবে নেতৃত্ব দিয়েছেন, তিনি সেঞ্চুরি করেছেন, আহত হওয়ার পরেও তিনি ভালো খেলেছেন। তারপরেও আমি সবকিছু মিলিয়ে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী যে বাংলাদেশ দল, আমরা জিততে পারছি না, কাছাকাছি হেরে যাচ্ছি, কিন্তু ক্রমান্বয়ে আমরা কিন্তু ভালো করছি। সেটাই আমাদের প্রত্যাশা, আরো ভালো করবে। নিশ্চয়ই। মুর্তুজা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী আজ এ পর্যন্তই। আমরা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।